বিশ্বাস করলেই ভালো হতো। রচনা শ্রী সায়ন্তন রয়ের। মাঝে মাঝে অতিরিক্ত যুক্তি বুদ্ধি প্রয়োগ করলে অজানা অপ্রত্যাশিত বিপদ হাতছানি দেয় আমাদের। কিছু বিষয়কে মনের অন্তরে বিশ্বাস করতে হয়। কিছু প্রচলিত প্রথা আছে যা আমাদের প্রবীণরা মেনে এসেছেন, তাদেরকে কোনো প্রশ্ন না করে মেনে চললেই মঙ্গল। ঠিক এমনই এক বিপদের মুখে পড়ে জীবনে এক চরম শিক্ষা উপলব্ধি করে সায়ন্তন রয়। ব্যাপারটা খুলে বলি। মাঝিপাড়া গ্রামে ছোটবেলার থেকেই দুই বন্ধু রজত ও সায়ন্তন একসাথে বেড়ে ওঠে। সায়ন্তন ধনী পরিবারের হলেও রজত এর পরিবার অতটা সচ্ছল নয়। রজতের বাবা মাঝি, সারা দিন নৌকোতে এপার ওপার করে মাছ ধরে, আর তার থেকেই পরিবারের খরচ চলে। সায়ন্তনের পূর্বপুরুষের এককালীন জমিদারি ছিল। এখন অনেক জমি সরকারের হস্তগত হলেও যা আছে তা দিয়ে বড় ব্যবসা ফেঁদেছেন তার ঠাকুরদা আর বাবা। তাই তারা গ্রামের একজন, না বললে ভালো হয়, সব থেকে সম্ভ্রান্ত পরিবার। ছোটবেলা থেকে প্রতি ক্লাসে ফার্স্ট হয়ে আসা সায়ন্তন ব্যানার্জি নিজেকে গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ভাবে। তবে রজত গরিব হলেও তার সাথে ভালো ব্যবহার করেছে। কখনো টাকা পয়সার অহংকার দেখায় না রজতকে, বরং বহুবার সে টাকা দিয়ে রজতকে সাহায্য করেছে। এই যেমন প্রত্যন্ত গ্রাম বলে KFC, জোম্যাটো, সুইগির মতো ফুড ডেলিভারির সুবিধা মাঝিপাড়া গ্রামে না থাকলেও সায়ন্তনের মদতে রজত সব কটা আধুনিক খাবারের স্বাদ পেয়েছে। এমনকি সায়ন্তন নিজের পুরনো স্মার্টফোন উপহার দিয়েছে রজতকে তার জন্মদিনে। রজত ছাড়া গ্রামের আর কোনো মানুষের সাথে কথা বলাটা সায়ন্তন নিজের ডিগনিটির নিচে মনে করে। যাই হোক, এভাবে অনেক বছর কেটে যায়। দুই বন্ধুর এভাবে ক্লাস 12 পাস হয়ে যায়। বরাবরই সায়ন্তন ফার্স্ট হয়েছে, তাই স্বভাবতই সে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। অন্যদিকে রজত কমার্স নিয়েও খুব কষ্ট করে কম নম্বরে পাশ করেছে। এবার পালা হলো উচ্চশিক্ষার। সায়ন্তনের ইচ্ছে সে রসায়নের প্রফেসর হবে, কিন্তু এর জন্য তাকে অন্য রাজ্যে গিয়ে নামি কলেজে পড়তে হবে। আর বেশি দিন এই পচা পিছিয়ে পড়া গ্রামে তাকে থাকতে হবে না। গ্রামের মানুষের ব্যাকরণের পিণ্ডি চটকানো ভাষা, উচ্চারণ আর পদে পদে কুসংস্কারে ডুবে থাকা সাবধানবাণী তাকে আর শুনতে হবে না। এটা ভেবে বেশ খুশি হলো সায়ন্তন। এরপর একদিন তার বন্ধু রজত বলল, ভাই তুই তো চলে যাবি, হাতে আর 3 মাস, চল তুই বন্ধু মিলে পুরো গ্রামটা দেশভার করি। ডিসকভার, সায়ন্তন বলল। ওই হলো, বলল রজত। সায়ন্তন বলল, কি লাভ তাতে, ফালতু টাইম ওয়েস্ট। না না ভাই, এই গ্রামে এখনো অনেক কিছুই আছে যা তুই জানিস না বা দেখিসনি, আর দেখতেও চায় না। একটু বিরক্ত হয়ে সায়ন্তন বলল, এবার টপিকটা চেঞ্জ কর। ভাই তুই আমাকে একটা কথা বলবি, মন থেকে বলিস কিন্তু, তুই কি ভূতে বিশ্বাস করিস? এই কথার উত্তরে সায়ন্তন কোনো উত্তর তো দিলই না, বরং একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্যই তো এই গ্রামটা আমি পছন্দ করি না। সবসময় ভূত, পিশাচ, দানব নিয়ে কথা। এটা করিস না, ওখানে যাস না, দৃষ্টি লাগবে, কিসের যেন ছায়া লাগবে, এই সব কথা বললে আমার মাথা ঠিক থাকে না। সব জেনে বুঝে তুই। রজত বাধা দিয়ে বলল, দেখ সায়ন, আমি জানি তোর ব্যাপারটা, তবে তুই কি করে ভাবলি আমি জেনে বুঝে তোর পিছনে রাখবো? আমিও পড়াশোনা করেছি, আর তারপরেও যদি আমি বলি যে ভূত আছে, তবে নিশ্চয়ই আমি এমন কিছু অনুভব করেছি যা আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে তারা আছে। সায়ন্তন বলল, কি বলতে চাইছিস? সাথে সাথে রজতের জোর গলায় উত্তর, আমার নিজের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আছে তিনাদের নিয়ে। ও তাই নাকি? তাহলে বল তোর অলৌকিক অভিজ্ঞতা শুনি। এই বলে সায়ন্তন ও রজত গ্রামের ঠিক মাঝখানে বুড়ো গাবতলার চায়ের দোকানে যায়।
সেখানে বসেই রজতের কাহিনী শুনবে সায়ন্তন। এমনিতে চায়ের দোকানের পেশাদার চাখোরদের গাঁজাখুরি গল্প শোনা সায়ন্তনের কাছে একটা শাস্তির সমান। তবুও বন্ধুর ওই রকম আত্মবিশ্বাসের দাবিতে তেনাদের গল্প শুনতে সায়ন্তন প্রথমবার কোনো চায়ের দোকানে বসল। মনা কাকা, দুটো চা মাটির ভাঁড়ে, মালাই মার্কে, ফরমায় স্পেশাল ফেরেন। এভাবে ভাঙা চোরা ইংরেজিতে একটু জোশ নিয়েই রজত চা অর্ডার করলো। যা বলা তাড়াতাড়ি বল, ন্যাকামি ছেড়ে। এবার রজত একটু গর্ব করে মনে উত্তেজনা নিয়ে বলতে শুরু করলো। ঘটনাটা আজ থেকে প্রায় 6 মাস আগের। বাবার সেদিন জ্বর এসেছিল, আর পরের দিনই সন্টু কাকার মেয়ের মুখে ভাতের অনুষ্ঠান। তাই 15 কিলো মাছের অর্ডার ছিল আমাদের কাছে। অগ্রিমও নিয়েছিল বাবা, তাই স্কুল থেকে ফিরেই আমাকেই যেতে হয়েছিল নদীতে। কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি পাশের বাড়ির ছেলে অঞ্জনকে নিয়েই বেরোই। সত্যি বলতে আমার সাহসী ছিল না, তাই ওকে সাথে নেওয়া। অঞ্জন আমার থেকে 4 বছরের ছোট, তাই ঘুরতে নিয়ে যাওয়ার অছিলায় ওকে সাথে নিয়ে বিকালবেলায় বের হই আমরা বাবার ছোট্ট নৌকাটা নিয়ে। গোসাবা নদীর এপারের থেকে ওপারেই বড় মাছ পাওয়া যায়। নৌকার দাঁড় টেনে ওপারে যেতেই দিনের আলো ফুরো। কিন্তু প্রথমবারেই জাল ফেলে প্রায় 2 সের ওজনের বড় দুটো মৃগেল আর রুই পেলাম। এরপর আরও কয়েকবার চেষ্টা করে ছোট বড় অনেক মাছ পেলাম। মনটা খুশিতে ভরে গেল। সেই আনন্দে আমরা মাঝিদের গান করা শুরু করলাম। মোরা মাঝি ভাই, মাছ ধরে বেড়াই, মাছ ধরে বেচে খেয়ে সংসার চালাই, মোরা মাঝি ভাই। হঠাৎই পশ্চিম আকাশে রাশি রাশি কালো মেঘ জড়ো হলো। আমরা কিছু বলার আগেই সাথে সাথে শো শো করে ঝোড়ো হাওয়া ধেয়ে আসলো আমাদের দিকে। ঘটনাটা এতটাই তৎক্ষণাৎ যে আমরা দুজনেই হতভম্ব হয়ে পড়লাম। সায়ন্তন বলল, ব্যাস, এতেই তুই ওনাদের উপস্থিতি টের পেলি। অসাধারণ। ওটা আশ্বিনের ঝড়। বঙ্গোপসাগরের কাছে থাকায় প্রায় লো প্রেশারের জন্য এমন ঝড় আসে। এতক্ষণে দুজনের চায়ের ভাঁড় খালি। রজত আরও 2 কাপ চা অর্ডার দিল। দাঁড়া দাঁড়া, এখনো কিছুই হয়নি, এবার হবে। সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে। মাঝিপাড়া গ্রামে অন্ধকার ঝুপ করে নামে। বুড়ো গাবতলার একটু সামনে দিয়েই সরু একটা রাস্তা চলে গেছে গ্রামের ভেতরে। এই রাস্তা দিয়ে এখনও গরুর গাড়ি চলে সাড়ম্বরে। যাত্রীর পাশাপাশি গ্রামের চাষিদের মাঠের শস্য গরুর গাড়ি করেই শহরে যায়। পরপর 3টি গরুর গাড়ি যাওয়ার সাথে সাথে বেশ ধুলো উড়ল কাঁচা রাস্তায়। আর কোথা থেকে যেন একটা দমকা হাওয়া চারিদিকে ধুলো উড়িয়ে দিল। কালবৈশাখী এবছরের প্রথম। দেখ দেখ, আমার গল্পের দম দেখেছিস? কালবৈশাখী চলে এলো এটা শুনে, রজত বলল। সত্যি ঝড় উঠেছে। এর সাথে সাথে এবছরের প্রথম বৃষ্টিও শুরু হলো। সায়ন্তন শুনতে পেল গাব গাছের পাতা বেয়ে টুপটাপ শব্দে বৃষ্টির ফোঁটা পড়ছে মাটিতে ও চায়ের দোকানের টিনের চালে। টুপটাপ ছেড়ে এবার ঝমঝম আওয়াজ করে বৃষ্টি তার শীতল ধারায় সিক্ত করল সমগ্র গ্রামকে। চারিদিকে মনকে আচ্ছন্ন করা ভেজা মাটির সোঁদা গন্ধ ছড়িয়ে পড়ল। এই গন্ধ প্রাণ ভরে টেনে নিয়ে রজত বলল, বন্ধু, আরও 1 কাপ চা হয়ে যাক। সায়ন্তন সম্মতি জানালো। এমনিতে ও চা খায় না, কিন্তু এমন পরিবেশে চা যে এক অন্যরকম তৃপ্তি এনে দেয় সেটা সায়ন্তনও মেনে নিয়েছে। এবার বাকিটা বল, সায়ন্তন বলল। কোথায় যেন ছিলাম? হ্যাঁ, মনে পড়েছে। এরপর প্রতি মুহূর্তে ঝড়ের বেগ বাড়তেই থাকে। ইতিমধ্যে অঞ্জন চিৎকার শুরু করে। আমি বড়, তাই মাথা ঠান্ডা করে ভাবলাম দ্রুত দাঁড় টানলে নদীর ওপারে পৌঁছানো যাবে। তড়িঘড়ি করে অঞ্জন আর আমি প্রাণপণে নৌকা বাইতে শুরু করলাম। যেই কিছুটা বেয়েছি অমনি আর এক বিপত্তি। গোসাবা নদীতে জোয়ার। ঠিক
এই সময় জোয়ার আসতে হলো। অন্য নদীর তুলনায় গোসাবাতে জোয়ার একটু আলাদা। জোয়ার আসলেই নদী করাল ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর এই জোয়ার ঠেলে গেলেও যদি মাঝ নদীতে জোরে ঝড় আসে তবে সব শেষ। এক ঢেউতে নৌকা উল্টে যাবে জলের তলায়, আর আমরা দুজনেই চিরতরে হারিয়ে যাব এই স্রোতে। অঞ্জন আর আমি আবার ফিরে এলাম আগের জায়গায়। এদিকে ঝড় আরও জোরদার শুরু হয়েছে, আর এর সাথে পাল্লা দিয়ে বৃষ্টিও শুরু হয়েছে। ঝড়ের দাপটে বৃষ্টিও উন্মাদের মতো এদিক ওদিক হতে লাগলো। নদীর তীরে আসলেও আমাদের ছোট নৌকা ঢেউয়ের ধাক্কায় এদিক ওদিক আছড়ে পড়ছে, আর দুজন বৃষ্টিতে ছাউনির মধ্যেও কাক ভেজা হয়ে ভয়ে কুঁকড়ে বসে আছি। কাঁপতে কাঁপতে অঞ্জন বলল, দাদা, এইভাবে নৌকা আর বেশিক্ষণ টিকবে না। চল নৌকা পাড়ে তুলে আমরা ডাঙায় উঠি, চল। গোসাবার এই পারে আছে গরান, হেতাল আর গোলপাতা গাছের ঘন জঙ্গল। জনমনীষী কেউ আসে না এখানে, তাই গাছগুলি নিজের ইচ্ছে মতো রাজত্ব তৈরি করে নিয়েছে এখানে। নদীর এপারে যেখানে নৌকাটা কোনোভাবে ঠেলে তুলেছি সেটা একটু উঁচু। জোয়ারের সময় এই জমি অবধি জল উঠে আসে। এর প্রায় হাত চারেক দূরে রয়েছে জঙ্গলের সীমানা। সীমানার ধার বরাবর দৈত্যের মতো বড় বড় সব গাছ। এই ঝড়ে গাছের ডালপালাগুলো ঠিক যেন অশরীরীর খোলা চুলের মতোই উঠছে, আর এর বাইরে জঙ্গলের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। গাঢ় নিকষ কালো অন্ধকারে ডুবে আছে জঙ্গলের ভিতরটা। তবুও বুকে সাহস নিয়ে দুজন ঢুকলাম জঙ্গলের মধ্যে, কারণ হাওয়ার দাপটে নদীর মধ্যে তখন পড়ে যাওয়ার জোগাড়। সায়ন্তন রজতকে থামিয়ে বলল, সব তো স্বাভাবিক, এমন অবস্থায় যে কেউ এরকমই ভাবতো। এছাড়া কিছু হয়েছিল কি? হয়েছিল, রজত বলল। অন্ধকারে চোখ সয়ে এসেছিল আমাদের। ঝোপঝাড় পেরিয়ে একটু দূরে গিয়ে দেখলাম একটা বড় গোলপাতা গাছ। গাছের গড়িটা একটু মোটা এবং একটু উপরে গড়ি উঠে একটু সামনের দিকে এগিয়ে গেছে, আর এখানে পাতাগুলো ঘন থাকায় বৃষ্টি থেকে এই অংশটা অন্তত রেহাই পেয়েছিল। দুজন ওই গাছটার গোড়ায় গিয়ে কোনো রকমে দাঁড়ালাম। রঞ্জন জিজ্ঞেস করলো, দাদা, এই ঘাটে কেউ আসে না কেন? এর উত্তর ভাবতে গিয়েই আমার একটা পুরনো কথা মনে পড়ে গেল, আর সাথে সাথে আমার সারা শরীরটা ভয়ে ঠান্ডা হয়ে গেল। বাবার সাথে মাছ ধরতে এসে আমিও এই একই প্রশ্ন করেছিলাম বাবাকে। বাবা বলেছিলেন গোসাবার এই চরটিকে নিষিদ্ধ চর বলে। এই চরে নাকি খুব অশুভ কিছু একটা বাস করে, যাদের ছায়াও নাকি মানুষের জন্য অমঙ্গল। তিনি আমাকে সব সময় এই চর থেকে দূরে থাকতে বলেছিলেন। আর আজ আমি এই দুর্যোগ মাথায় এই নিষিদ্ধ চরে উঠেছি। খুব ভয় পেলাম, কিন্তু অঞ্জনকে কিছু বললাম না। এমনিতেই ছেলেটা সিটিয়ে বসে আছে, পাছে আরও ভয় পেয়ে যায়। অঞ্জন আবার প্রশ্ন করতে গেলে তাকে জোর করে থামিয়ে বললাম, শোন, আমার মনে হচ্ছে এই জঙ্গলে এত অন্ধকারে থাকা ভালো না, আমাদের নৌকায় ফিরে যাওয়াই ভালো। কিন্তু অঞ্জন প্রতিবাদ করলো, কি যে বলিস, এখনো ঝড় থামেনি, এই অবস্থায় গেলে জলে তুলে যাব না। এই কথার বিরুদ্ধে আর যেতে পারলাম না। ওকে আসল কথাটা বলতে না পেরে উৎকণ্ঠা আরও বেড়ে গেল। এভাবে কতক্ষণ কাটলো জানি না। ঝড় থামার কোনো নামই নেই। হঠাৎই শ শ শব্দের ছন্দের সাথে তাল মিলিয়ে আরও একটা আওয়াজ যুক্ত হলো যেন। ঠিক বোঝা গেল না আওয়াজটি কোনো মানুষের কান্না বা গোঙানির মতো। কেউ যেন খুব যন্ত্রণায় ওইভাবে কাতরাচ্ছে, অথবা কোনো বন্য জন্তু আহত হয়ে যেমন কাতর সুরে একটানা চিৎকার করে তেমনটা। এই শব্দে
মন কু ডাকতে শুরু করলো। এই সাথে আমার শরীর ও মনে এক অজানা ভয় দানা বাঁধতে লাগলো। বহু কষ্টে এটাও চেপে গেলাম অঞ্জনের কাছ থেকে। নিজের মনকে বোঝালাম, হয়তো এটা আমার শোনার ভুল, হয়তো আমার মনই এই আওয়াজটা তৈরি করে নিয়েছে। হ্যাঁ, এটাই হবে। ঠিক এরপরেই অঞ্জন ভয়ে বলে উঠল, দাদা, কিছু কিছু শুনতে পাচ্ছিস তুই? কি কেউ যেন কাঁদছে, দেখ এই ঝড়ের মধ্যে। ভুল ভাঙলো আমার। আর কোনো সন্দেহ নেই, অঞ্জনও সেই আওয়াজ শুনতে পাচ্ছে। অঞ্জন বলে উঠল, দাদা, কেউ কি এখানে এসে আমাদের মধ্যে ফেঁসে গেছে? তবে তো সেও বিপদ আছে। চল ওকে খুঁজি, চল। সাথে সাথে চুপ করিয়ে বললাম, না, এই জঙ্গলে কোনো মানুষ আসে না। এই কথাটা বলার সাথে সাথে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল, যেন নিজেই নিজেকে ভয় পাইয়ে দিলাম। অসহায় নিরুপায় হয়ে দুটি প্রাণী ঠান্ডায় আর ভয়ে জড়ো সড়ো হয়ে ভাগ্যের ভরসায় বসে রইলাম ওই গোলপাতা গাছের নিচে। চারিদিকে অন্ধকার আরও গাঢ় হয়ে আসছিল, তবুও চোখ সয়ে আসায় আবছা দেখতে পাচ্ছিলাম। হঠাৎই দেখলাম কান্নার শব্দটা থেমে গেল। কিছু বলার আগেই আমি দেখলাম আমাদের সামনের দিকে হাত 15 দূরে একটা হেতাল গাছের নিচের অন্ধকার যেন বেশি গাঢ়। কেউ যেন ওই জায়গায় আলকাতরা ঢেলে দিয়েছে। কিছু না ভেবে চোখ সরাতে যাব, মনে হলো যেন কালো অন্ধকারটি নড়ে উঠল। সম্ভাব্য বিপদের কথা ভেবে চোখ টিকিয়ে রাখলাম ওটার দিকে, একান্ত অনিচ্ছা সত্ত্বেও। আশ্চর্য হয়ে দেখলাম এবার সেই কালো অবয়বটি আকারে যেন বড় হয়েছে। 2-3 বার চোখ কচলেও কোনো কাজ হলো না, বরং মনে হলো যেন আগের থেকে আরেকটু বড় হয়েছে। তবে তবে কি সত্যি বাবার কথা ঠিক? আমরা কি সত্যি এক অশুভ শক্তির কবলে পড়েছি? এটা ভাবতেই ভয়ে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। আমার চোখ মুখের ওই অবস্থা দেখে অঞ্জন বলল, তুই এমন করছিস কেন? আর তখনই সামনের দিকে তাকাতেই ওর মুখ থেকে একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। ওটা কি? কিছু না অঞ্জন, ওই জায়গায় বেশি ডালপালা তো, তাই এমন কারণ দেখাচ্ছে। অঞ্জনের দিকে তাকিয়ে ওকে সাহস দেওয়ার চেষ্টা করলাম। বললাম, দেখ, ভালো করে দেখ, কিছু নেই ওখানে, দেখ। এটা বলে ওখানে তাকাতেই আমি নিজেও অবাক হয়ে গেলাম। এবার কোনো কালো ছায়া নেই, ঘন অন্ধকার হাওয়া হয়ে গেছে। আর এখন আমরা আবছা দেখতে পাচ্ছি হেতাল গাছের গুঁড়িটা। কিছু বুঝতে পারছি না, যেন চীনা জগৎ থেকে বেরিয়ে আমরা দুজন কোনো এক শতাব্দী প্রাচীন অন্ধকার জগতে ঢুকে পড়েছি। আর এই জঙ্গলটা যেন আমাদের সঙ্গে ভয়ের খেলা খেলছে। ধীরে ধীরে আমাদের সাহস শুষে নিয়ে যেন আমাদের গিলে ফেলতে চায় জঙ্গলটা। আমাদের দুজনের মনে যেটুকু সাহস ছিল তা এবার লোপ পেতে বসেছে। তখনই কান্নার শব্দটা আর শুনতে পাচ্ছিলাম না, অঞ্জনও শুনতে পাচ্ছিল না। সে বলল, দাদা, আর নয় রে, চল এখান থেকে বেরিয়ে নৌকাতেই চল। ক্লান্ত অবসন্ন শরীর নিয়ে উঠে এগোতে যাব, আবারও এক অনৈসর্গিক আওয়াজ। ঝপ করে ঠিক যে গাছটার নিচে এতক্ষণ বসেছিলাম তার উপরের দিকে মনে হলো কোনো কিছু উড়ে এসে বসলো। চিল বা ওই জাতীয় কিছু বড় কোনো পাখি সশব্দে ডানা ঝাপটে বসলে যেমনটা শোনায় ঠিক তেমন, অথবা বানর জাতীয় কিছু এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে গেলে গাছের ডালপাতায় যেমনটা শোনায় তেমন আওয়াজটা। তবে আমার সচেতন মন এই যুক্তি মানল না। সত্যি বলতে
বানরের থেকে 3-4 গুণ বড় কোনো প্রাণী যেমন চিতাবাঘ বা গুলবাঘই লাফিয়ে এমন শব্দ করতে পারে। কিন্তু আমি জানতাম এই অঞ্চলে চিতাবাঘ থাকে না। কখনো কখনো রয়্যাল বেঙ্গল টাইগার্সের দেখা মিললেও মিলতে পারে, আর এই বাঘ গাছে ওঠে না। এমন সময় মনে হলো জন্তুটা 2-1 বার লাফ মেরে নিচে আমাদের দিকে আরও কাছে চলে এলো। মুহূর্তের মধ্যে বিদ্যুৎ পৃষ্ঠের মতো আমার সারা শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল, আর তখনই শির দাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। আমার সব চেতনা সজাগ হয়ে আমাকে বলতে লাগলো, বিপদ, মহা বিপদ, এক্ষুনি এই স্থান ছেড়ে আমাদের পালাতে হবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানিয়ে দিল এখনও এখানে দাঁড়িয়ে থাকলে ভয়ঙ্কর কিছু একটা দেখতে হবে চোখের সামনে। আর কিচ্ছু না ভেবে আমি অঞ্জনের হাত ধরে সোজা দৌড়ালাম। কোন দিকে যাচ্ছি কিচ্ছু না ভেবে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম। জঙ্গলে কাঁটা ঝোপঝাড়ে ও গুঁড়িতে আঘাত পেলাম বড়। পায়ের তলা আর শরীরের বিভিন্ন অংশ দিয়ে তখন রক্ত ঝরতে শুরু করেছে। কতক্ষণ দৌড়ালাম জানি না। হঠাৎই অঞ্জন যন্ত্রণায় চেঁচিয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে ধপ করে পড়ে গেল। ওর পা মুচকে গেছে, কিন্তু এখনই দাঁড়ালে চলবে না। আমি অঞ্জনকে কোনোভাবে আমার কাঁধে তুলে আবারও চলতে শুরু করলাম, কিন্তু শরীর আর আমার সাথ দিল না। এবার আমিও অঞ্জনকে নিয়ে সজোরে পড়লাম কাঁটা ঝোপের ওপরে। ক্লান্তিতে যন্ত্রণায় দুজনের শরীর এবার জবাব দিয়ে দিয়েছে। মন বলছে আর নয়, চরম সর্বনাশ হয়ে গেলেও হয়ে যাক, আর এই যন্ত্রণা, এই চাপ সহ্য করতে পারছি না। তবে এখানেই শেষ না। যখন স্নায়ু দুর্বলে দুজনের চোখ প্রায় বুজে এসেছে, আবারও সেই নারকীয় আওয়াজ, ঝপ 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 করে 3 বার। আশেপাশের কোনো গাছে সেই অশরীরী লাফিয়ে এসে বসেছে। বুঝলাম এই শেষ, আর কিছু করার নেই। এইখানেই বসে সেই নারকীয় ভয়ঙ্কর জিনিসটাকে দেখে ভয়ে দগ্ধে দগ্ধে আমাদের মরতে হবে, অথবা সেই জীবটি অসম্ভব তাড়না দিয়ে নিজেই আমাদের শেষ করবে। মনে হলো সামনের উত্তর পূর্ব দিকের গাছটা নড়ে উঠল, যেন কিছু একটা নেমে আসছে সেটার গুঁড়ি বেয়ে। এরপর যা দেখলাম সেটা দেখে যে কোনো ডাকাবুকো মানুষের বুকের রক্ত যে হিম হয়ে আসতো তাতে কোনো সন্দেহ নেই। সেই নারকীয় দৃশ্য দেখার জন্য আমাদের চোখ একদমই তৈরি ছিল না। দেখলাম পাতা ও ডাল ভেঙে কালো বড় বড় নখ যুক্ত একটা মানুষের মতো অবয়ব ধীরে ধীরে নেমে আসছে। প্রায় 7 ফুট লম্বা সেই অপরিচিত অদেখা জীবটি গিরগিটির মতো নামছে, আর তার ধূসর রঙের চুলগুলি ঢেকে রেখেছে তার মুখ। তার চামড়া কালো আর কুমিরের মতোই খসখসে। মাধ্যাকর্ষণ শক্তি যেন তার ওপরে কাজ করতে ব্যর্থ। এভাবে সেই মূর্তিমান নরকের পিশাচ গাছ থেকে নেমে আমাদের দিকে পিছন ফিরে উবু হয়ে বসে পড়ল। সঙ্গে সঙ্গে মরা পচা গন্ধে পরিবেশটা ম করতে লাগলো। এই কদর্য কদাকার রূপ দেখে আর ইটো কাটা পচা গন্ধে আমার চেতনা তখন লুপ্ত হওয়ার জোগাড়। তখন অঞ্জনের দিকে তাকিয়ে দেখি ওর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। অসহায় করুণ দৃষ্টিতে বাকরুদ্ধ হয়ে যখন আমার দিকে তাকালো অঞ্জন, দেখলাম ওর চোখ দিয়ে জল পড়ছে, যেন ও নিঃশব্দে আমাকে বলছে, দাদা, আমাকে বাঁচাও, আমার খুব ভয় করছে, আমাকে এই বিভীষিকা থেকে বাঁচাও, আমি মরতে চাই না এখন। খুব মায়া হলো ওর উপরে। আর তখনই আমার একটা কথা মনে পড়ে গেল। এখানে আসার আগে অঞ্জনের মা আমায় বলেছিলেন, বলছি বাবা, ওর খেয়াল রেখো। অন্য কেউ হলে এই ভর সন্ধ্যায় আমি ওকে সাথে পাঠাতাম না। নেহা, তুমি ওর দাদা, তাই আমি নিশ্চিন্ত।
আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। কোথা থেকে একটা অব্যক্ত সাহস ঢুকে পড়ল আমার মনের মধ্যে। হ্যাঁ, ঠিকই তো, আমি অঞ্জনের দাদা। আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। উঠে দাঁড়ালাম তো, দেখি পিশাচটা এবার একটা বিকট আওয়াজ শুরু করেছে। আর কোনো দিকে না তাকিয়ে এক বুক হাওয়া টেনে নিয়ে পড়ে থাকা অঞ্জনকে কাঁধে তুলে নিলাম। তোর তোর কিচ্ছু হবে না অঞ্জন, বলে রুদ্ধশ্বাসে নদীর দিকে দৌড়াতে শুরু করলাম। নিশ্চয় করলাম মনে মনে, নদীর তীর অবধি না যাওয়া পর্যন্ত যাই হয়ে যাক আমি থামব না। মনে হলো কেউ আমার পিছু নিয়েছে, কিন্তু আমি থামিনি। গর্ত, ডালপালা, ঝড়, বৃষ্টি, যন্ত্রণা, ক্লান্তি অতিক্রম করে এক অদম্য দায়িত্ববোধ নিয়ে আমি মৃত্যুকে পিছনে ফেলে নদীর তীর অবধি পৌঁছে আবারও হুমড়ি খেয়ে পড়ে গেলাম। এবার আমার শরীরে অবশিষ্ট শক্তিও শেষ হলো। হাত পা অবশ হয়ে গেল। অস্পষ্ট চোখে দেখলাম অঞ্জন কি যেন একটা দেখতে বলছে আমাকে। নদীর দিকে দাদা, নদীর দিকে তাকাও একবার, কারা এদিকে আসছে। বহু কষ্টে বুঝে আসা দৃষ্টিতে তাকিয়ে দেখলাম, নদীর মাঝে দুটো আলো জ্বলছে। তাদের কথাও যেন কানে এলো আমার। আমরা আসছি, দাঁড়াও দাঁড়াও ওখানে, আমরা আসছি, ভয় নেই। ঝড়টা তখন কমেছে, বৃষ্টিও ধরেছে। কিছুক্ষণ পর নৌকা দুটো এলো। সেটাতে অঞ্জনের বাবা, মা, আমার বাবার সঙ্গে আরও কয়েকজন প্রতিবেশী এলো হাতে মশাল নিয়ে। এই যাত্রায় আমরা বেঁচে গেলাম। এই আনন্দে বাবাকে ব্যাপারটা বলতে যাব, এমন সময় আমার দৃষ্টি অন্ধকার হয়ে এলো। ক্লান্ত অবসন্ন শরীরটা চেতনা হারিয়ে ঢলে পড়ল বাবার হাতের ওপরে। আর আমার কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরল পরের দিন সকাল 11টায়। দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে বসে আছে বাবা, মা, অঞ্জন, অঞ্জনের বাবা মা, আরও কয়েকজন প্রতিবেশী। অঞ্জনের মা আমার হাত ধরে তো কেঁদেই ফেললেন, নিশ্চিত মৃত্যুর হাত থেকে তার ছেলেকে বাঁচানোর জন্য।